সো এখানে আমার বাইক আবারও একটা প্রবলেম, যে প্রবলেমটা আমি বারংবার পেয়ে এসেছি এবং হয়তো টিভিএস এক্সেল 100 ইউজাররা এই প্রবলেমটার জন্য অনেক কমপ্লেন করে থাকেন। তো আমি স্টার্ট দিচ্ছি, বাইক স্টার্ট হচ্ছে না। তো আমি এখানে একটা ভেজাল তেল ভরেছিলাম। সো যখন ওই ভেজাল তেল ভরলাম তখন ওই ভেজাল তেলের কারণে বাইকের কার্বুরেটরটা নোংরা হয়ে যায় আর আমার স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে কার্বুরেটর ক্লিন করে নতুন তেল ভরার পরেও যখন আবার আমার তেল শেষ হয়ে যায়, আমি সেই পাম্পে যাওয়ার জন্য আবার ওই ভেজাল তেলটা ভরি এবং আবার বাইকে একই সমস্যা। সো এই সেম প্রবলেম যদি আপনার হয়, আমি দেখাবো যে কি করে কি করবেন। সো সবচেয়ে প্রথম ট্যাঙ্ক খুলতে হবে, আর ট্যাঙ্ক খুলবার পর আপনার এই এই কাভারটা খুলতে হবে যেটা এখানে থাকে। আর এটা খোলার কারণ হচ্ছে, এছাড়া আমরা এই কার্বুরেটরের কাছে যেতে পারবো না, যে কার্বুরেটরটা আমাদের খোলার প্রয়োজন। সো আমি আবারও ট্যাঙ্ক বসিয়ে ফেললাম, যেহেতু হঠাৎ করে আমার বন্ধু বলল যে এটা নিয়ে একটা ব্লগ করা উচিত, কারণ একই ধরনের সমস্যা থাকতে পারে। তো আবার ট্যাঙ্ক বসিয়েছি, আবার তেলের কানেকশন দেওয়া হয়েছে। আমি এখন স্টার্ট দিয়ে দেখাই। এ ধরনের যতই চেষ্টা করতে থাকুন ব্যর্থ হবেন। এবং আমি সবচেয়ে প্রথম যে প্রবলেমে পড়েছিলাম, যে আমি ভেবেছি আমার ভাল্ব ময়লা হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা। সো এর আগে সার্ভিস করিয়েছি, 1000 টাকাও খরচ হয়েছে, কিন্তু অ্যাট দি এন্ড আমি দেখেছি যে তারা আসলে কার্বুরেটরের উপরে কাজ করে। সো এরপরে একই ধরনের সিমটম দেখা দিলে আমি কার্বুরেটরটা ক্লিন করি, ঠিক হয়ে যায়। আজকেও আমার তেল শেষ হয়ে গেছে, বাজার করতে গিয়েছিলাম, অল্প একটু তেল ছিল, ভেবেছিলাম ওটা দিয়ে আবার তেল আনতে যাব। হ্যাঁ, ক্যাম্পাস পুরোপুরি লকডাউনে ছিল, যার কারণে বাইরে যাওয়া হয়নি। সো এনিওয়ে, আবারও সেই ভেজাল তেল ভরাতে আবার একই প্রবলেম। সো এবার দেখানোর সুযোগ হচ্ছে আমি কি করব, এবং ইট উইল অ্যাবসলিউটলি ওয়ার্ক। আপনার আসলে প্রয়োজন হবে এটা। সো আই এম স্টিল কনফিউজড, কত নম্বর ধরিয়ে দেখাই। ওকে, আমরা 10 নম্বর। 10 নম্বর হলেই আপনারা এই কাজটি করতে পারবেন। একটু কষ্ট, দেখেন এই জায়গাটাতে একটা নাট থাকে। সো আপনার প্রথমে যেটা করতে হবে, এই এয়ার ফিল্টারটা খুলতে হবে। সো এয়ার ফিল্টার কি যেমন বাইক যেমন তুমিও সেরকম। এখন বিষয়টা কি, যার এরকম ভাই থাকে, ঠিক আছে, অনলাইনেও দেখবেন যারা এক্সেল 100 চালায় তাদের অনেক শত্রু থাকে, ঠিক আছে, এই বাইকটারে পচানোর জন্য এবং এই বাইকারদের পচানোর জন্য অনেকেই অনেক কথা বলে, কিন্তু সেই পচানো থেকে বিরত থাকতে গেলে এবং নিজেকে বাঁচাতে গেলে আমার চ্যানেলটা দেখবেন, ঠিক আছে। কারণ যেহেতু এই বাইকটা একটা মপেড, সেহেতু যে কোনো বাইকের দোকানে এটা রিপেয়ার করতে গেলে আপনার অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে। তো যার কারণে যদি আমার মতো নিজের থেকে নিজের বাইকের সমস্যা সমাধান করতে পারেন, অফকোর্স ইটস বেটার। কারণ আমি বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন পাই। ইভেন আমার এখানে, আমি যদি আমার বাইকটা সার্ভিস করতে যাই, তারা অফকোর্স RTR 4V নিয়ে বসবে আগে, তারপর টিভিএস মেট্রো প্লাস হ্যান ত্যান এইগুলোতে কাজ করতে করতে তাদের যদি কখনো সময় হয়, এট দি এন্ড আমার এই বাইকটা ধরবে। যার কারণে আমি আসলে টিভিএস সার্ভিস সেন্টারে যেতে চাচ্ছি না। আর অনেকে কমেন্টস করেছেন টিভিএস আমাকে একটা পয়সা দিচ্ছে কিনা, আমি মনে করবো আমাকে লাথি দিয়েছে। হ্যাঁ, নট বেটার দেন দ্যাট। এত ছোট মনে করো না করে আবার না, আমি যখন এই বাইকটা শোরুমে কিনতে যাই তখন তারা আমার শোরুমে ঢুকতে দিতে চায় না, কারণ আমার বাবার হাতে স্ক্র্যাচ ছিল, তারা মনে করছিল আমি ভিক্ষুক, ঠিক আছে। এনিওয়েজ, the TVS was never ever friendly to anyone. তবে আমি ভেবেছিলাম এটা কি শুধুমাত্র বাংলাদেশের প্রবলেম, না, ইন্ডিয়াতেও অনেকে কমপ্লেন করেছে এই বাইকটা তারা যখন টিভিএস শোরুমে কিনতে যায় তাদের সাথে কথা বলতে চায় না। ইট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আমরা বাংলা মোটরে গিয়েছিলাম,
তারা যখনই শুনছে যে আমি এক্সেল 100 কিনতে গেছি, তারা এই কমেন্টস করছে এক্সেল 100 ছাড়া কি আর কোনো বাইক নাই? তার মানে এক্সেল 100 বাংলাদেশে অনেক পরিমাণ বিক্রি হয়, কিন্তু শোরুমওয়ালারা এই বাইকটা বিক্রি করতে চায় না। তো এনিওয়েজ, না তোমার বাইকের জানি কি জানি নাম দেওয়া হয়েছিল? আমি আর কি 2016 সালে বলতাম আমি যদি কোনো বাইক কিনি, একটা কুত্তা বাইক কিনবো, একটা বিভৎস একটা ওই যে বিচ্ছিরি একটা বাইক। বক্সের মতো? এখনো বক্সের মতো বানাইতে পারি নাই, এটা কাটাকাটি করতে হবে। স্যান্টা ভাই তো যেদিন বাইক কিনছে ওই দিনই কাইটা কইটা বাইক রে বানাই ফেলছে সেরকম। হ্যাঁ। তুমি তো সেই সুযোগটা হয় না। অরিজিনালি কুত্তা বাইক বানাই দিছো, যে দৌড়ায় এই বাইক এখন। না, না, সেই ব্যাপারে আগের থেকে কথা বলতে চাই না। সর্বনিম্ন স্পিড 60 আপ। রাস্তায় পারা যায় না। হ্যাঁ, ওটা কক্সবাজার যাওয়ার সময় হবে। লিফান কেপিআর এটার পিছনে থাকে। দাদা একটা ভিডিও চাই। তোরে মানুষ দেখতে চায় একটু, কে এই কথাটা বললো? বাংলাদেশ খুঁজতেছে এই লোকটা, তাই না? হ্যাঁ, তুমি পাকিস্তানি আমলের টেম্পো দিয়া তুমি মনে করতেছো হাইয়েস্ট ওভারটেক করবা না? তো এই কাজটা করাটা খুব মোটামুটি ইজি। প্রচন্ড পরিমাণে কঠিন। যদি কিনা আপনি মেকার না হন, আপনি এটা খুলতে গিয়ে বলবেন যে আমার বাইক আর ঠিক করার কোনো প্রয়োজন নেই। কঠিন যদি হতো তাহলে 2 মিনিটও লাগে না, খোলা কিভাবে? তো এনিওয়েজ, আপনাদের কারেজ থাকতে হবে না, আমি এই কাজটা করবই। এখন একটু ক্যামেরা যদি কাছে আসে ভালো হবে। তো দেখুন যে এটা হচ্ছে আমাদের পিকআপের তার। সো পিকআপের তারটা খুলে নেব, কারণ একটু হ্যাসেল ফ্রি হওয়াটা ভালো। সো এইটা আসলে মেইন জেটের ভেতরে থাকে। এইটার উপরে ওয়েল্ডিং করে রাখার মতো দেয়। এইখানে কয়েকটা খাদ আছে, এটাকে উঁচু নিচু করে আপনার কিন্তু বাইকে তেল কমানো যায়, তেল কনজিউমিংটা বাড়ানো কমানো যায়। ওইটা নিয়ে পরে কথা বলবো। 14 নম্বর দিয়ে আপনার কিন্তু চোকের কেবলটা খুলতে হবে। এটা অন্যান্য বাইকের জন্য কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট সেটআপ। আমি জাস্ট টিভিএস এক্সেল 100 এর জন্য বলছি। সো চোখের যেটা কাজ হচ্ছে কি, এখান থেকে একটা কানেকশন সরাসরি এয়ার ফিল্টারের সঙ্গে এবং এই পাশে হেডের সঙ্গে জড়িত, আর এখান দিয়ে এক্সট্রা বাতাস চলে যেতে পারে ফুয়েলের জন্য, ফুয়েল মিক্সচারে, যদি কিনা সকালবেলা আপনাদের স্টার্টিং এ সমস্যা হয়। অক্সিজেনের অভাব হয় যখন, হ্যাঁ? সাধারণত ওটাকে কুল স্টার্ট বলে, আসলে কোল্ড স্টার্ট অথবা কুল স্টার্ট। সাধারণত ইএফআই বাইক যেগুলো, ওগুলোতে ততটা সমস্যা হয় না, কিন্তু আপনারা যদি এরকম কার্বোরেটর বাইক চালান তাহলে আপনাদের শীতকালে সকালবেলা স্টার্ট হতে একটু সমস্যা হয়, তখন চোখটা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ বাংলাদেশের যে কমন প্রবলেমটা হচ্ছে গিয়ে ভেজাল তেল, আর ভেজাল তেলেও আসলে চোখ টানতে হয়। তো আমি আজকে অনেকটা দূর হেঁটে এসেছি, পেছনে ঠেলা দেওয়ার প্রয়োজন ছিল, কারণ এটা এমন বাইক যে অটোমেটিক ঠেলে স্টার্ট দেওয়া যায় না। সো দেয়ার ইজ নো অপশন। চেতা বাইক। চেতা হচ্ছে আসল কথা। এমন হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়া, তরু ভাই খুব সুন্দর কথা বলে, তিতা এবং মিঠা দিক, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, তিতা দিক একটা বাইকের থাকবে বলে আমি সেই বাইকটা কি ব্যবহার করব না? এটা হতেই পারে না, ঠিক আছে? কারণ কি, আপনারা হয়তো দেখেন নাই যে আমি এবং এই যে দাদা, আমরা উস্তা মানে উচ্ছে বলে, আসলে উস্তাটাকে উচ্ছে বলে, তিতা একটা সবজি, সেটাকে করলা, বাংলাদেশে আসলে করলা বলে চেনে। তো ওটার খেতে গিয়ে আমরা সরাসরি কাঁচা উস্ত খাওয়ার একটা খেতে গিয়ে আমরা কাঁচা উস্তর খাওয়ার একটা পাল্লা দিয়েছিলাম। সো আমি জানি অনেকেই করলা ভাজি খেতে পছন্দ করেন এবং গরমকালে করলা ভাজি খুব ভালো লাগে। সো তিতা জিনিস যে মানুষ পছন্দ করে না এটা না। সো এই বাইকটা যতই তেতো হোক, আমার এটা ভালো লাগে, কারণ এট দি এন্ড এটা রাইডিংটা খুবই মিষ্টি। তিতা জিনিসের বেনিফিটও বেশি। বেনিফিট বেশি কারণ অতিরিক্ত তেল কম খায়।
এটা পরবর্তীতে না, আসছি। শরীর স্বাস্থ্য এটা- ভালো এটা থাকে। অনেকেই আমাকে পাগল বলেছেন আমার এর আগে মাইলেজের ভিডিও দেখে। সো কথাবার্তা বলতে চাই না প্রমাণ ছাড়া, আগে কক্সবাজারের একটা ট্যুর দিয়ে নেই, তারপর কথা বলবো এই ব্যাপারে। এখন আমি কিছু বলতে চাই না, নো কমেন্টস। সো আমার কাঙ্ক্ষিত জিনিস আমার হাতে পেয়ে গিয়েছি। সো এই হচ্ছে গিয়ে টিভিএস এক্সেল 100 এর কার্বোরেটর। এই জিনিসটা, এই স্ক্রুটা দিয়ে এয়ার এবং ফুয়েল মিক্স করে। সো এইটাকে টাইট দিলে আসলে ফুয়েল মিক্সচারটা কমে যায় আসলে। সো আমি এইটাকে লোয়েস্ট পয়েন্টে রেখেছি, মানে লোয়েস্ট পসিবল তেল দিয়ে আমি আমার বাইকটাকে চালাচ্ছি। সর্বশেষ আমি অন এয়ার, মানে ওই র্যাম্পেজের উপরে যেভাবে মাইলেজ টেস্ট করে সেইভাবে আমি 116 কিলোমিটার মাইলেজ পেয়েছি। তবে আপনারা যখন অন এয়ারে চালাবেন ফ্রিকশন এবং অন্যান্য কারণে আরও 10-15 কিলোমিটার মাইলেজ কমে যাবে। আপাতত আশা করছি 100 কিলোমিটারের উপরে এই সেটআপে মাইলেজ থাকবে। তারপরও আমি কিন্তু এর মেইন জেট এবং আইডল জেট এখন পর্যন্ত টিউনিং করি নাই, এবং এই কথাগুলোর মানে যারা বুঝছেন না তাদের জন্য আলাদা সেপারেট ভিডিও নেক্সট টাইম আমি করব। আমার শেষ পর্যন্ত সেই কুখ্যাত বিখ্যাত আমাদের আরকে না, আরকের কাছ থেকে তেল ধার করে তেল ভরতে যাওয়া লাগবে। দেখি বাইকটা, এই লোকের ভাই, এই যে আমাদের বড় ভাই। এখনই চ্যালেঞ্জ হয়ে যাক, ঠিক আছে? আমি বাইক মেইনটেইন করি, বাইকের টুকিটাকে প্রবলেম দিলে আমি নিজে সলভ করার চেষ্টা করি। এর জন্য অনেকে মনে করে আমার বাইক বারবার নষ্ট হয়। দেখা যাবে কক্সবাজারের রাস্তায় কে কোথায় থাকে। আরে তুমি যাবো বাইক কেনার পরে আমার বাইক তুমি জীবন একবারও দেখছো খুলছি আমি? তোমার বাইক সপ্তাহে সপ্তাহে খোলো তুমি। এভরিডে। তো দেখছো আমার বাইক খুলছে একবার? একটা জিনিস বলে রাখি, ঠিক আছে? আপনারা মনে করবেন না যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনাদের বলতেছে ভাই আমার বাইক কিনেন, জীবনেও ইঞ্জিনে হাত দেওয়া হয় না। আপনি মনে রাখবেন যে ওই ভাই হচ্ছে গিয়া ওই বাইক চালানোর জন্য যোগ্য না, কারণ সে এত কিপটা যে সে কোনোদিনও বাইকে মোবিল চেঞ্জ করে না, বাইকে মানে খোলে না, মানে কি জীবনেও খোলে না, মানে নিচে নাট বল্টুতে হাত দেয় না, মানে কি সে নাট বল্টু খুলে ওটার মধ্যে মোবিলও দেয় না, ঠিক আছে? এই ধরনের বাইকারদের বাইক কিনবেন না। আমার বাইকে আমি একবার তেল ভরি, শেষ হইতে হইতে তুমি 3 বার তেল ভরো। তোমার ট্যাঙ্কি হইছে এইটুকু একটু, মানে কি কব, চড়াই পাখির পেটের মতো। ইটস ওকে। যাই হোক, বাইককে ভালোবাসবেন, আপনার যে বাইক থাকুক না কেন, এটা হইতে পারে 50 সিসি, 80 সিসি অথবা 1000 সিসি। আপনার নিজস্ব বাইককে ভালোবাসবেন এবং বাইকের যত্ন নেবেন। সো এই যে নিচের অয়েল হোল্ডার কাপ, এটা আসলে ওভারফ্লোর জন্য, মানে এখানে এসে তেল থাকে ঠিকই, কিন্তু ওভারফ্লো হলে এটা দিয়ে বের হয়ে যায়। সো ওভারফ্লো স্টপ করার জন্য এই জিনিসটা, এটার মেকানিজমটা ঠিক আপনার কোমোড টয়লেটের ভিতরে ফ্ল্যাশের মতো। সো এনিওয়েজ, খুব হাসতেছে। এনিওয়েজ, এর চাইতে বেটার আমি যার কাছ থেকে শিখেছি তাকে আমি এই একই কথা বলতে শুনেছি, কোমোড টয়লেটের সিস্টেম। সো এটাকে আপনাদের খুলতে হবে। সো খোলার জন্য এই পিনটাকে সরিয়ে ফেললেই আসলে আমি এই জায়গাটাকে রাখি। এটার দাম কিন্তু অনেক। আপনারা কিন্তু এই পিনটাকে হারাবেন না, এই যে এই পিনটা খুবই ইম্পর্টেন্ট, ছোট্ট একটা পিন। সো এই পিনটা কিন্তু কন্ট্রোল করে আসলে কতটুকু অয়েল এখানে ফ্লো হচ্ছে এটার ভিতরে। সো আমি এটার ভিতর রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এয়ার ফিল্টারটা খুবই ক্লিন, কারণ আমি কয়েকদিন আগে এটা ক্লিন করেছি। আর একটু কম্পার্টমেন্ট বুঝিয়ে দেই, এটা হচ্ছে গিয়া মেইন জেট বলে এটাকে, আর এটা হচ্ছে আইডল জেট। আইডল জেটটা আসল এর কাজ হচ্ছে কি, আপনি যখন ইঞ্জিন জাস্ট চালু করলেন কিন্তু আপনি পিক আপ দেননি, এই অবস্থাতে কিন্তু এই জেট দিয়ে তেলটা ফ্লো হয়, এবং এখান থেকে নেক্সট 25 to 30% আপনি যখন পিক আপ দেবেন তখন এই জেট দিয়ে তেল যায়। তো এরপরে যখন আপনি হায়ার পিক আপে থাকবেন তখন এই মেইন জেট দিয়ে তেল যায়। সুতরাং এই দুটো জেটই সেট করা যায়। আপনি আইডল স্পিডে আপনি কতটুক তেল খাওয়াতে চাচ্ছেন বাইকে, এবং
হাই স্পিডে কতটুকু তেল খাওয়াতে চাচ্ছেন। আপনি যদি লং ড্রাইভে যান, যেখানে আপনার হাই স্পিডে অনেক সময় থাকতে হবে, আইডল স্পিডে খুব কম সময় থাকবেন, সেখানে যেটা করতে পারেন, আইডল স্পিডে বেশি তেল রেখে হাই স্পিডে কম তেল খাওয়াতে পারেন। তাহলে আসলে অ্যাট দি এন্ড আপনার লং ড্রাইভে আপনি ভালো মাইলেজ পাবেন। আর আপনার যদি মনে হয় যে আপনি জ্যামে চালাচ্ছেন এবং আপনার বাইক অল টাইম স্লো স্পিডেই চলতে থাকবে এবং আপনার কম তেল খাওয়াতে হবে, আপনার মাইলেজ দরকার, তখন এই আইডল জেটটা টিউন আপ করতে হবে। সো এনিওয়াইজ এই ব্যাপারে আমি পরে আবার কথা বলবো। আপাতত আমার মূল কাজ হচ্ছে গিয়ে এই বাইকটাকে চালু করা। আচ্ছা, এটা কি সম্ভব প্রতিবার এরকম ভাবে আইডল আর ওই যে মেইন এইটাকে হ্যাঁ, শিফটিং এই কথাটার জন্য অ্যামাজনে যারা প্রফেশনাল বাইকার আমি দেখেছি, যারা প্রফেশনাল বাইকার তারা এই কার্বুরেটরটা একটা কাস্টম সেটআপে কিনতে পারে, যাদের এই যে এই তলাটা আলাদাভাবে এই নিচ থেকে ছোট্ট একটা জায়গা থেকে খোলা যায় এবং এইখান থেকে ওদের মেইন জেট এবং আইডল জেট কন্ট্রোল করার জন্য আসলে আমাদের কন্ট্রোলার থাকে নিচ থেকে। কিন্তু যেহেতু আমরা এই ভাইয়ের মতো এমন একজন ভাইয়ের মতো বাইকার বাংলাদেশে যারা নিবেন আর চালাবেন টাইপের বাইকার, ঠিক আছে, এরা কিন্তু এইসব নিয়ে চিন্তা করবে না, যার কারণে দুর্ভাগ্যজনকভাবে হলেও আমরা দারাজেও এইসব কার্বোরেটর গুলো পাচ্ছি না। সো কেউ যদি আলি এক্সপ্রেস থেকে আনাতে পারে। সো আমার ইচ্ছা আছে কোনো একদিন যদি প্রফেশনাল বাইকার হই এনাদের মতো, আমি কাস্টম এক ধরনের এই কার্বোরেটর নিয়ে আসবো, যেখানে বারবার খুলতে হবে না মেইন জেট এবং আইডল জেটটা কন্ট্রোল করার জন্য। সো দেখতে পাচ্ছেন, তো সবচেয়ে ভালো হচ্ছে কি রানা, তোমার এরকম আরো কয়েকটা সেট কিনে রাখা উচিত, ঠিক আছে? একটা কালিয়াকুড়ি যাওয়ার জন্য কার্বোরেটর, একটা ঢাকার জন্য কার্বোরেটর, একটা কক্সবাজার যাওয়ার জন্য, একটা বান্দরবন যাওয়ার জন্য। একটু লাইট দেওয়া যাবে? আমি দেখাই প্রবলেমটা, তাই না? এই যে দেখেন, আমি যে প্রবলেমটার জন্য কার্বোরেটরটা খুলেছি, এটি কিন্তু শুধুমাত্র টিভিএস এক্সেল 100 এর জন্য না, যে কোনো কার্বোরেটর হলেই আপনারা কিন্তু এই ধরনের প্রবলেম পাবেন। এই যে দেখেন ছোট ছোট ছিদ্র রয়েছে এবং ছিদ্রগুলো ব্লক হয়ে গিয়েছে সাদা, কারণ এই পেট্রোলের মধ্যে এই ভেজাল কিছু দেওয়ার কারণেই এই ব্লকেজগুলো। সো আমার এই ব্লকেজগুলো ক্লিয়ার করে ফেললেই আমার কার্বোরেটরটা ঠিক হয়ে যাবে। সো এই হচ্ছে গিয়ে মেইন জেটের অবস্থা। আর মেইন জেটের মধ্যে আপনারা দেখবেন যে ছিদ্রগুলো অনেক ছোট থাকে, সুতরাং মেইন জেটেই কিন্তু গিয়ে প্রবলেমটা হয়, কারণ এই ছোট ছিদ্রগুলো সহজে ব্লক হয়ে যায়। আর আমি আইডল জেটটা খুলে দেখাচ্ছি, আইডল জেটের ছিদ্রগুলো একটু বড় থাকে, তার কারণে আইডল পিক আপে আপনার সমস্যা হবে না। যখনই দেখবেন যে আপনি একটু জোরে পিক আপ দিচ্ছেন, হঠাৎ করে পিক আপটা পড়ে যাচ্ছে। আইডল মানে আপনার 20 থেকে 25 কিলোমিটার স্পিড ঠিক আছে, কিন্তু আপনি যখন হঠাৎ করে একটু জোরে স্পিড দিচ্ছেন তখনই পিক আপ পড়ে যাচ্ছে। এই ধরনের অনেক কমপ্লেন আমি ইউটিউবে শুনেছি, কিন্তু আমি প্রপারলি ব্যাখ্যা করতে শুনিনি। সো আমি স্টাডি করে দেখেছি। আপনারা দেখুন যে মেইন জেট এবং আইডল জেটের মধ্যে ছিদ্রগুলোর মধ্যে পার্থক্য কি। সো এইটা হচ্ছে আইডল জেট, মোটামুটি 35% অফ ইয়োর পিক আপ এখান থেকে আসে। সো এই জায়গাটা ছিদ্রগুলো বড় থাকাতে মোটামুটি স্টার্টিং পয়েন্টটা আমাদের বাইকে ঠিক থাকে, কিন্তু অনেকেই টপ স্পিড পান না, এবং টপ স্পিড না পাওয়ার কারণ হচ্ছে গিয়ে এই মেইন জেটের মধ্যে যখন ব্লকেজ থাকে। সো এইটা টিভিএস এক্সেল 100 এর জন্য না, এটা যে কোনো বাইক যেগুলো আসলে কার্বোরেটরে চলে, এই দুটো জিনিস ক্লিন করলে। আর প্যাসওয়ে যেটা আসলে এখানে অনেক ছিদ্র রয়েছে, এখানে দেখবেন যে বাতাস এয়ার মিক্স করার জন্য, কারণ এদিক দিয়ে বাতাস আসে এবং বিভিন্ন নাট দিয়ে, এবং এইখানে দেখুন একটি নাট, এবং এই নাট দিয়ে কিন্তু এয়ার এবং ফুয়েল মিক্সচার হয়। আর এটা দিয়েই কিন্তু সাধারণত মেকাররা আপনার এই টিউনিং করে, আসলে মাইলেজ টিউনিংটা করে। আপনি বাইকে মাইলেজ পাচ্ছেন না এই কমপ্লেন করলেই তারা কিন্তু এই এয়ার এবং ফুয়েল মিক্সচারটা কন্ট্রোল করে দেয়। সো এগুলো আমি একসঙ্গে ক্লিন করে ফেলবো। সো আমার একজন মেকার ফ্রেন্ড গোলক, তাকে আমি বলেছি আমি ভেজাল তেল বুঝবো কিভাবে। সে দেখিয়েছে একটা তেল হাতের মধ্যে এখানে দিয়ে শুকালে সেখানে একটা সাদা পাউডারের মতো দাগ হয়ে যায়। সো ওই পাউডারের মতো ওই জিনিসটাই আসলে ভেজাল। আর ওই পাউডারটা যেটা করে হচ্ছে এই মেইন জেট এবং আইডল জেটের এই ছিদ্রগুলো ব্লক করে দেয়। এটাই হচ্ছে মূল মেকানিজম, যার কারণে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট ভেজাল তেলের সিজনে, কেন বলতেছি ভেজাল তেলের সিজন, কারণ বাংলাদেশে ভেজাল তেলের একটা সিজন আছে যেখানে সব জায়গাতেই বাইকের পাতলা পায়খানা একসঙ্গে হয়। সো ঠিক ওই টাইমে দেখবেন যে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, আইডল স্পিডে চলে কিন্তু টপ স্পিডে থেমে যায়। সো আমাদের ইলেকট্রিসিটিরও মাঝে মাঝে বাংলাদেশে পাতলা পায়খানা হয়।
সো যেখানে এখানে হচ্ছে। সো এনিওয়েজ আমি ক্লিন করছি, এরপরে আমার আরো ইনসেইন ক্লিনিং সিস্টেমটা দেখাবো, ইলেকট্রিসিটি আসুক এর মাধ্যমে। তো মেইন জেট পরিষ্কার করার জন্য আপনাদের আগে যেটা বলেছি, গিটারের 1 নম্বর তার দরকার। আপনারা কিভাবে গিটারের তার খুলবেন দেখুন। আর অনেকে গিটারের উপর পা দেয়া দেখে ভাবছেন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে এক্সট্রা সম্মান করতে হয়, সেবা দিতে হয়। না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করতে হয়। সো এই যে 1 নম্বর তার, মেইন জেট পরিষ্কার করব। ওইখানে আবার কিছু কমেন্টস পাবো, গিটারের উপর পা দিচ্ছি। অনেক কুসংস্কার ভিত্তিক লোকরা বলে এই গিটারের উপর পা দিতে কেন, এই গিটারের অসম্মান হয়েছে। কি এটা কি ইস্যু হবে, ইস্যু। এই পোকে সো গিটারের 1 নম্বর তার অথবা 5 নম্বর তার, যেটা বলেন, সবচেয়ে চিকন তারটা কিন্তু একবারে এপাশ থেকে ওপাশ পেয়ে যায়। আসো বেটা খাইয়ে নাও, খিদা লাগছে মিষ্টি হয়ে গেছে কি? খাই নাও। মিষ্টি মজা। প্রথমে মিষ্টি কম তুমি আমার শত্রু বলো না, শত্রু তোমাকে দিচ্ছে নাও। তুমি তো শত্রু না, তোমার বাইক আমার শত্রু। এইবার আমার বাইকের শত্রু হচ্ছে কি ওইটা। নে অর্ধেক দাও, খাওয়াই দেবো। হ্যাঁ আমি আরেকটা দেবা? তোমার শত্রুর কাছ থেকে তুমি তেলও নিও আজকে। আমার তো শত্রু না, ওই বাইক শত্রু। তোমার শত্রুর কাছ থেকে তুমি আজকে তেল নিও, তোমার তো তেল নাই। প্রতিদ্বন্দ্বী বাইক 125 সিসি ভার্সেস 100 সিসি, গিয়ার ভার্সেস নো গিয়ার। ভবিষ্যতে দেখা যাবে, লকডাউনটা যাক। মানে এই সমস্ত বাইক তো এরকম ভাবে খাওয়াই দিতে হয়, নিজে খাইতে হ্যাঁ, পারে আসলে না, কি? নিজে নিজে খাইতে পারে না এই সমস্ত বাইক। আমি কিন্তু আগের থেকে সিক্রেট বলে দিই, দাদা যদি কক্সবাজারে যায়, দেখা যাবে কি কক্সবাজার ট্যুর শুরু হওয়ার একদিন আগে দাদা উধাও। আমি সবার আগে যাবো। তুই এদিকে আয়। সে করবে কি, সে করবে 40 কিলোমিটার বেগে বাইক চালাবে, কিন্তু একদিন আগে রওনা দেবে। তুই একটু দেখা দে, খাইতে চলবে না পিঠা। জীবনের মূল্য অনেক বেশি, এই কথা মনে রাখবা। দেখাও কি বলে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি, এই কথা মনে রাখবা। সো এভাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন আর মেইন জেটের ছিদ্রগুলো ক্লিন করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে মেকারের কাছে যাবেন সেই মেকারের কিন্তু আপনার মেইন জেটের প্রত্যেকটা ছিদ্র পরিষ্কার করার সময় নেই। তারা নোংরা হাতে এই মেইন জেটটাকে একটা নোংরা তেলের ভিতরে একটু ডলা মোছা দিয়েই আপনাকে সেট করে দিবে। সো এটা যে আপনার বাইকের প্রতি কতটা ক্ষতি, এটা অবিশ্বাসনীয়। সো ধৈর্য দরকার, আর তার মাঝখানে অফকোর্স ভালোবাসাটা তো থাকতেই হবে আপনার বাইকের প্রতি। আর অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে, কেন 100 সিসি টিভিএস? এটাই উত্তর হচ্ছে, টিভিএস যদি 80 সিসি কোনো বাইক তৈরি করতো আমি ওটাই কিনতাম। 100% লাভ, রানার 100% লাভ। আর একটা ব্যাপার হচ্ছে এই জায়গার কাটা অংশটা, উফ লাভলি লাভলি। কারণ আমার মতো লোক যারা ইউটিউবে ভিডিও না ছেড়ে ব্লগ করে, মানে এইভাবে মানে নিজের জন্য এইভাবে উঠতে চাই, এইভাবে বিশাল পরিমাণ জিনিসপত্র থাকে, ওঠার লোক না তুমি। আমার যন্ত্রপাতি থাকে অনেক। সো এক ধরনের লোক আছে যারা উট কিনে চালাতে চায়, আর এক ধরনের লোক আছে যারা যারা উট কিনে চালাতে চায় তারা এক্সেল বাইক কিনবে, মই দিয়ে উঠবে বাইকের উপর। এই যে হাতি 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 চালায়। কেউ কেউ ঘোড়া কেনে আর কেউ কেউ গাধাও কেনে। তবে তো একটা জিনিস কি, এই বাইকটা কিন্তু গাধার মতো স্লো না, যদি কিনা মডিফাই করা হয় এটা ঘোড়ার মতো চলে, কিন্তু গাধার মতো এটাকে টর্চার করা যায়। টর্চারিং এর জন্য মারাত্মক একটা বাইক, ইচ্ছা মতো টর্চার করবেন। তবে যারা খারাপ একটা মেকারের কাছে না পড়লে এটা কিচ্ছু হবে না। মানে এর সবচেয়ে বড় শত্রু হচ্ছে গিয়ে 2 নম্বর মেকার, ধান্দাবাজ মেকাররা
যারা আপনাকে 5-5-11 না 5-5-19 বুঝাই দেবে, ঠিক আছে? এগুলো থেকে দূরে থাকবেন। আচ্ছা, ঘোড়া আর ওই গাধার সংমিশ্রণে কি যেন হয়? সচ্ছল মিউল মিউল তা আমার বাইকটা হচ্ছে ঘোড়াও না আবার মাঝামাঝি, হ্যাঁ। ইন বিটুইন। ঠিক আছে, আমি চাইলে আমি জোরেও চালাইতে পারি, আমি আস্তেও চালাইতে পারি, কিন্তু আমি মাঝামাঝি রেঞ্জে চালাই, কারণ আমার কাছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কারণ তুমি তো এখনো ছোট, তোমার এখনো ওই জ্ঞান বুদ্ধি হয় নাই যে আমি একটু দেখে শুনে একটু ভেবে চিন্তে চালাবো। কারণ তোমার রক্ত গরম, ইয়াং এইজ, তুমি হচ্ছে একেবারে টটাল একেবারে ঠেকাই দিয়া একেবারে চালাও, কোথায় যে ঠেকবা কোথায় দিয়ে মানে ওই গর্তের ভিতরে ঢুকে যাওয়া তোমার কোনো কুল কিনারা নাই। সাবধানে চালাইতে হবে। এই যে ব্যক্তি এই কথাটা বলতেছে, এই ব্যক্তির মুখে এই কথাটা মানায় না, ঠিক আছে? আমাদের কিন্তু বিতর্ক হয়, এই বিতর্কটা শুরু হয়েছে কিন্তু বাগান থেকে, ঠিক আছে? মানে বাগানের বিভিন্ন ধরনের সবজি খাওয়ার সময়, হ্যাঁ, তার জন্য একটা কাউন্সিল, তার প্রায় মাসখানেক হয়ে যাচ্ছে ব্রেক প্যাডে মারাত্মক প্রবলেম, ঠিক আছে? এটা থেকে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারে। সে কিন্তু এই ব্রেক প্যাডটা রিপেয়ার করছে না। চলে গেলেই আমি সাথে সাথে এটা নিয়ে সার্ভিসিং এ যাবো, মোবিল চেঞ্জ করবো, ব্রেক শু চেঞ্জ করবো, আরো যে সমস্ত সুমু আছে সব চেঞ্জ করবো। এই ভেজাল তেলের পাউডারগুলো যেটা করে হচ্ছে কি এখানে সূক্ষ্ম সূক্ষ্ম এই ছিদ্রগুলো ব্লক করে দেয়, একটা পর্দার মতো সৃষ্টি করে। সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে প্রবলেম। সো এখন আমি যেটা করব তা দেখে আপনাদের খুব ইনসাইন মনে হতে পারে, তবে আমি প্রত্যেকবার এই কাজটা করি, কারণ এই সেম জিনিস মেকাররা একটা নোংরা হাতে করবে, কালি মাখানো হাতে করবে। এখন আমি একটা মারাত্মকভাবে এটাকে ক্লিন করা দেখাবো। মেইন জেট এবং আইডেল জেটটি ভিম লিকুইড অথবা গ্লিটার, যেটা ডিশ ওয়াশিং লিকুইড, এটা দিয়ে আমরা ধুয়ে নেব, ভিজিয়ে নেব। সো এরপরের যে পার্টসটি রয়েছে, আপনারা হয়তো এটা দেখে ভয় পাচ্ছেন, সবাই পেট্রোল দিয়ে কিংবা অকটেন দিয়ে এটাকে ধোয়, আমি কেন সাবান দিয়ে ধুচ্ছি। সো এটা এর আগেই আমার কাছে প্র্যাকটিক্যাল করা, যেটাতে কোনো ক্ষতি হবে না। আর এটাকে কিভাবে শুকাবেন সেটাও দেখিয়ে দেব। একটা জিনিস মনে রাখবেন, ভেজাল তেল ভরাটা খুব সহজ, কিন্তু এই ভেজাল তেল ভরার পরে এই ভেজাল তেলের খেসারতটা দেওয়া কিন্তু খুবই কঠিন। এর জন্য অফকোর্স পরিচিত ভালো কোনো জায়গা ছাড়া, আপনার রেকমেন্ডেড কিছু পাম্প ছাড়া আসলে আপনারা তেল ভরতে যাবেন না। আর ভরলেও যদি আপনাদের জানা থাকে যেটা কিভাবে এর খেসারত দিতে হয়, দেন ইটস ফাইন। কিন্তু আমি একদম রেকমেন্ড করি না যে নর্মাল মেকারের দোকানে কার্বোরেটর যেভাবে ক্লিন করা হয়, আমি দেখেছি ওতে কার্বোরেটর আবার নোংরা থেকেই যায়, জাস্ট জেটগুলো ক্লিন হয়, আবার কয়েকদিন পরে আবার কার্বোরেটর প্রবলেম দেয়। জাস্ট যদি নর্মাল
নর্মালি যদি পরিষ্কার করতাম আমি কিন্তু এই পানি দিয়ে এই এর ভিতরে যে পাস ওয়ে গুলো রয়েছে এগুলো কিন্তু ক্লিন করতে পারতাম। আমি কিন্তু ট্যাপ দিয়ে আমি কিন্তু প্রেসার দিচ্ছি, আপনারা দেখুন এই প্রেসার দেওয়াতে কিন্তু আমার এই নজেলগুলো দিয়ে পানি বের হচ্ছে, মানে আমি কনফার্ম যে এই কানেকশনগুলো ঠিক রয়েছে। তো অনেকে হয়তো ভয় পাচ্ছিলেন যে আমি পানি দিয়ে এবং ভিম লিকুইড দিয়ে এটা ধুচ্ছিলাম, তো এটা কিভাবে শুকানো হবে। আপনারা মনে রাখবেন কার্বোরেটর কিন্তু মোটামুটি অনেক গরম হয়, যখন এর মোটামুটি অনেক হিট সহ্য করার ক্ষমতা রয়েছে যখন বাইকটি চলে। সো এটাকে হিট দিলে কোনো সমস্যা নেই। সো যেটা আমাকে মেক শিওর করবে যে এর ভেতরে কোনো পানি নেই। তো আমার খাদ্য রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে গিয়ে আমার খাবার, আর এখন সময় হচ্ছে গিয়ে ফিটিং করা। ইয়েস, স্টাইল একটু কম মারো। কি স্টাইল একটু কম মারো আমি বললাম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই জিনিসটা কিন্তু মপেটের মতো একটা অসাধারণ জিনিস, যেটা শুরুটা একটু তিতা হয় কিন্তু শেষটা কিন্তু অনেক সুন্দর। এই যে এই ব্যক্তির কথা বলো, মানে আমি যে পারি না এটা বলো, আমি যে পারি না এটা না, মানে এইটার ব্যাপারে আ কথা কু কথা উনি বলতেই পারে, কারণ সে এটা চালাতে পারে না। না, চালাইতে পারি না এটা না, আমি চালাই না এটা। আমার চালানোর কোনো ইচ্ছা নাই। চালাই না মানে কি? চালাই না মানে ওইটার ভিতর দুইটা চাকা, তুমি আসো আমার সাথে এক চাকায় আসো। এইটার মতো কন্ট্রোলিং জিনিস আছে পৃথিবীতে? তুমি এক চাকার সাইকেলে আসো, আমি তোমার দেখাই দেই কত দানে কত চাল। Anyways, guys, let's set it up. আচ্ছা, তোমার জন্য আর একটা উপদেশ রানা, সেটা হচ্ছে তুমি 2 মিনিট আগে যাওয়ার জন্য বা আসার জন্য চিন্তা না করে, হ্যাঁ, তুমি 2 মিনিট বা 2 ঘন্টা পরেই বাসায় ফেরো, কোনোদিন না ফেরার থেকে। ভালো না এটা? Yes, of course. তুমি মনে করো বাই চান্স বলা যায় না কোনো দুর্ঘটনা যদি পরবার কোনোদিন যদি না ফেরো, তার থেকে 2 ঘন্টা পরে ঘরে ফেরা অনেক ভালো। এইখানে যেটা হচ্ছে পিয়ার প্রেসার মানে হচ্ছে গিয়া বন্ধুদের যে একটা প্রেসার থাকে, সেই প্রেসারটা তো আছেই। তার কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু আসলে রাস্তায় গেলে বাইক জোরে চালানোর জন্য উদ্বুদ্ধ হই, যখন আশপাশে অন্যান্য বাইকগুলো জোরে চলে, পাশ দিয়ে একটু ভাপ মেরে যায়, এটাই খারাপ, একটু এটাই খারাপ। তখন আসলে রক্ত গরম হয়ে যায়, তখন মনে হয় আসলে লাগাইতে হবে, নাহলে লিক করবে। So, মনে রাখবেন এই যে এটা খুলতে গিয়ে এই রাবার গ্যাসকেটটি কিন্তু পড়ে গিয়েছিল, আমি খুঁজে আবার নিয়ে আসছি। এটা যদি হারিয়ে যায় কিন্তু বিপদে পড়ে যাবেন অফকোর্স। সো আমি দেখিয়েছি কিভাবে চুলোতে এটাকে খুব সুন্দরভাবে শুকাতে হয় এবং ভিম লিকুইড দিয়ে এটাকে ধুতে হয়। সো এটাতে কোনো তেল নেই, মোবিল নেই, ময়লা নেই, অ্যাবসলিউটলি ক্লিন। সো এখন আমি মেইন জেটটি লাগিয়ে দেব। আসলে এই মেইন জেটটি উঁচু নিচু করেও কিন্তু আপনার মাইলেজটা বাড়ানো কমানো যায়, কিন্তু এখানে আপনার ওয়াশারের প্রয়োজন হবে। সো মাইলেজের ব্যাপারটা পরে আমরা দেখব। তো অনেকে কোয়েশ্চেন করছেন, আমি না বুঝে কোনো উত্তর দিতে চাই না। আচ্ছা, এটা যখন পরিষ্কার করতে হবে, কি কোনো পানি আছে এখন? সব পানি একেবারে পরিষ্কার করে দিচ্ছি। পানি তুমি দেখো না, আসলে এটা আমি গ্যাসের চুলোতে পুড়িয়েছি, এটাকে পোড়ানো হয়েছে। পোড়ানোর ফলে এটার ভিতরে অ্যাবসলিউটলি কোনো পানি নেই। আমি মেইন জেট এবং আইডল জেট এই দুটোকেই আমি আগুনে পুড়িয়েছি।
মুরগির পাও শেখা দেওয়ার মতো। ইয়েস। সো এগুলো হচ্ছে গিয়ে আপনার হোম রেমেডিস। হ্যাঁ, হসপিটালে ভর্তি হওয়ার আগে আপনি এমন কি করলে আর আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে না, তার যেরকম একটা টিপস আমি দেখাচ্ছি। যে আপনার বাইকটাকে হসপিটালে মানে বাইক হসপিটালে নেওয়ার পূর্বে আপনি কি করলে আর এটাকে বাইক হসপিটালে নেওয়ার প্রয়োজন নেই। কারণ আমি যে কাজটা করতেছি এই কাজের জন্য আমি না বুঝে কিন্তু প্রায় 3,500 টাকা খরচ করেছি এর আগে। সো আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্যাট মাচ মানি এনিমোর। এখন এই জিনিসটা একটু কমপ্লিকেটেড হতে পারে, আমি জানি না ক্যামেরাতে কিভাবে কেমন আসবে। এখানে ছোট্ট একটি কম্পার্টমেন্ট রয়েছে যেটা আপনাকে ঠিক এভাবে লাগাতে হবে। কোমরের নাট না ওটা? এই দুটো পিন দিয়েও কি তেল পাসাবে নাকি? হ্যাঁ, লক লক করে দিতে। এটা দিয়ে মেইন মানে কার্বোরেটরের তেল আসে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হচ্ছে গিয়া ফ্লোট পাম্প। এটা কি মানে এটা বাইকের ভালভের মতো না? এটা এইভাবে থাকে, যখন তেল আসে তখন এটা আস্তে আস্তে ভাসতে থাকে, ভাসতে ভাসতে যখন তেল ভরে যায় তখন এটা আসলে এরকম গিয়ে ঠেকে যায় আর এক্সট্রা কোনো তেল নামতে পারে না। কারণ এই ভাল্বটাকে সে প্রেসার দেয়, বা প্রেসার দিলে এই ভাল্বটা আর ট্যাঙ্ক থেকে আর তেল আসতে দেয় না। সো অনেকে মনে করতে পারে এই ভাল্বটা যদি ঠিকমতো কাজ না করে তখন দেখবেন যে আপনার কার্বোরেটর থেকে তেল ওভারফ্লো করে পড়ে যাচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট। এই যে নিচে একটা যে পাইপ থেকে এক্সট্রা তেল পড়ার জন্য না, আমরা মনে করি যে তেল লিক করে, আসলে তেল লিক না, করে না, তেল লিক করে না, এটা এই জায়গাটা তো overflow। ওভারফ্লো হয়। যদি কিনা এই ভাল্বটা আপনি না খোলেন, টাইম টু টাইম ক্লিয়ার না করেন, তাহলে এটা একটা এইটা তো আরেক কারণে হয়। তুমি যদি অ্যাক্সেলারেশন অফ অবস্থায় না থ্রটলটাকে তুমি যদি ঘোরাও, হ্যাঁ ওটাও হয়, ওটাতে পাম্প করলে আসলে তেল সরাসরি চলে যায়। তো আমি জানি না এটা এইভাবে লুজ, তবে এত এইভাবে যদি লুজ থাকে এটা, তো এটা চলতে চলতে পড়ে যেতে পারে, খুলে যেতে পারে না, এটার ভিতরে লেগে যায় তোমার গ্যাপিং। এনিওয়াইজ জানি না, এইভাবেই পেয়েছি, এইভাবেই লাগিয়ে দেবো। তো আসল ব্যাপারটা কি, অনেকে কার্বোরেটরটাকে খুব কমপ্লিকেটেড মনে করেন। কার্বোরেটরের চাইতে ইজি কোনো পার্টস এই মোটরসাইকেল আসছে বলে আমার মনে হয় না। তবে দেখুন, এই কার্বোরেটরের ভেতরের এই কম্পার্টমেন্টটা আমরা কিন্তু খুলতে পারি না, কিচ্ছু করতে পারি না। সো যে কাজটুকু মেকাররা করে থাকে হচ্ছে এই মেইন জেট এবং হাই জেটটি ক্লিন করে থাকে, এবং এই মেইন জেট এবং হাই জেট দিয়ে যে প্যাস ওয়েগুলো রয়েছে সেগুলো ক্লিন করে দেয়, আর কিচ্ছু না। আর যদি কেউ বলে যে আপনার ভাই, সেদিন একটু শুনলাম যে একজন ভাই নতুন বাইক কিনেছে আর একজন মেকার বলেছে ভাই আপনার কার্বোরেটর নষ্ট হয়ে গেছে, এর চাইতে 5-5-20 কিংবা 5-5-11 মতো ফাপড়বাজি কথা পৃথিবীতে থাকতে পারে না। আপনার কার্বোরেটর এত সহজে নষ্ট হয় না। ফুয়েল ইনজেক্টর কিংবা ইএফআই ইঞ্জিন হলে সেটাকে মানা যেতে পারে, ওটা সম্বন্ধে অতটা ভালো জানি না। তবে এই জিনিসটা নষ্ট হওয়া এত সোজা না। কিন্তু কিছু কিছু মেকার আছে আপনার কাছ থেকে টাকা খসাতে চায়, এবং আপনার বাইকের সঙ্গে যে স্টক কার্বোরেটরটা আসবে এটা কিন্তু খুবই খুবই অসাধারণ, এবং মেকাররা চায় যে এই অসাধারণ কার্বোরেটরটা যদি আপনার বাইক থেকে রিপ্লেস করিয়ে দেয়া যায়, নেক্সট টাইম একটি চাইনিজ কার্বোরেটর লাগালে আপনি কিন্তু বারবার সেই মেকারের দোকানে যাবেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। কার্বোরেটর কি চাইনিজ হয়? অফকোর্স হয়। ইভেন এই যে টিভিএস এর যে স্টক মিটারটা ছিল, এই মিটারের কার্বোরেটর একমাত্র জাপান তৈরি করে। জাপান সিল টিল মাইরা চাইনিজ, অফকোর্স চাইনিজ হয়। তবে চাইনিজ যে খারাপ এমন না। অ্যামাজনে যে কাস্টম, অ্যামাজন এবং আলি এক্সপ্রেসের যে কাস্টম যে চাইনিজ কার্বোরেটরগুলো হচ্ছে খুবই সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একেবারে আপনার কাঙ্ক্ষিত ফলাফল যেটা পেতে চাচ্ছেন, যেমন এটাতে অনেক কম তেল কনজিউম করে। আপনি এই বাইকে অন্য একটা কার্বোরেটর লাগাবেন, দেখবেন এই বাইকে প্রচুর পরিমাণে তেল খাচ্ছে। সুতরাং কার্বোরেটরের উপর কিন্তু আসলে নির্ভর করে যে
আপনার বাইকের ফুয়েল এফিসিয়েন্সিটা কেমন হবে। সো সেট করে ফেললাম, উই আর অলমোস্ট ডান। এখন শুধুমাত্র এগুলো put করলেই হবে। আর এখানে কমপ্লিকেটেড ব্যাপারটা হচ্ছে গিয়ে এর আইডল স্ক্রু। আইডল স্ক্রু, এইটাকে আইডল স্ক্রু বলে। এই আইডল স্ক্রুটা আমি খুলেছি এবং আমি জানি না কয় প্যাচ দিয়ে খুলেছি এবং কত প্যাচে ছিল, এটা সেট করতে একটু সময় লাগবে, বাট নো ওয়ারিজ, আমরা সেট করে ফেলবো। এবং যেহেতু এই ট্যাঙ্কে ভেজাল তেল রয়েছে, সো এই ট্যাঙ্কের তেল আমরা ব্যবহার করবো না, আমরা আলাদা এক্সট্রা বোতলে আমার শত্রুর বাইক থেকে তেল ধার করে, শত্রুর বাইক না, মানে শত্রু বাইক, মানে সরি কেলভিন তো আমার শত্রু না, আসলে বাইকটা আমার শত্রু। কারণ গিয়ার বাইক দেখলেই, মানে যে বাইকে গিয়ার আছে ওইটা দেখলেই কেমন যেন আমার শরীরটা ম্যাজ করতে থাকে, ঠিক আছে। তার মানে লিফান কেপিয়ারও আরে কি সব গাধাদের ভিড়ে তুমি কি হাতির কথা বলতেছো, কি সব কথা, ওই সব কথা মানায় নাকি? কেপি হচ্ছে হাতি বাইক, যাই হোক, ওটার কথা এখানে প্রশ্নই আসে না। যেমন শক্তি তেমন গতি তেমন খায়। না, একটা জিনিস ভাই ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, অ্যাবসোলুটলি। এটা হচ্ছে গিয়ে একটা 4 ঘোড়া বাইক। 4টা ঘোড়া কতটুক আলু খাবে, ভুট্টা খাবে, মানে আলু খাওয়ালে তো হবে না, ঘোড়াকে প্রোটিন দেওয়া দরকার, কতটুক ভুট্টা খাবে, ডাল খাবে, এটা আপনি একটু চিন্তা করে দেখেন। আর এই যে ভাই ভিডিও করছে সে কেপিআর চালাচ্ছে, সে 19 ঘোড়া বাইক চালাচ্ছে, তো 19টা ঘোড়া কি খাবে? 18 ঘোড়া, হ্যাঁ 17 ঘোড়া, ওকে সরি, আসলে তো এত সময় যে ভিডিও করলো তার বাইক হচ্ছে লিফান কেপিআর, সে 17 ঘোড়া বাইক চালায়, মানে 17টা ঘোড়া যদি চলে, 17 ঘোড়া কিন্তু ব্রেক করা অতটা সোজা না, হ্যাঁ ঠিক আছে। তারপর হাতি ভাই হাতি মানে 17টা ঘোড়া, চিন্তা করতে হবে। আমি 4টা ঘোড়া নিয়ে দৌড়াই, 4টা ঘোড়া কম খায়, মেইনটেনেন্স কম। একটু পচাইলো আর কি। লিফান একটু পচাইলো। পচাইছি কি, আমি তো অ্যাপ্রিশিয়েট করছি, 17টা ঘোড়া নিয়ে তুমি রাস্তায় চলে, ভাগ্যিস মানে ভাগ্যিস রাস্তায় জায়গা হচ্ছে 17 ঘোড়ার জন্য, রাইট? বাংলাদেশ, মাই গুডনেস। তবে আমি মনে করি না যে 17টা ঘোড়া আপনার পাটা পুতাতে বাটা দরকার কক্সবাজার যাওয়ার জন্য। ইটস ওকে ফর বান্দরবন এবং রুমার জন্য, ঠিক আছে, মানা যায়, ঠিক আছে। তুমি যখন রুমা বান্দরবনে যাবা, তোমার একজন পিলিয়ন দরকার হবে এই বাইকের সাথে। আর নাই তুমি যখন ওই খাড়াই উঠবা, তোমার পিলিয়ন লাগবে ভাড়া করার জন্য, মানে লোক লাগবে তোমার পিছনে খেলার জন্য। আর নাই তুমি তো ওই চুরাই করতে পারবা না, এই জন্য পিলিয়ন খোঁজে না, সেই জন্য পিলিয়ন খোঁজে সবসময়। কথা আচ্ছা, না, কথা কম কাজ বেশি। একা যাইতেছে না, নো ওয়ে, কথা কম কাজ বেশি। আসলে এখন কথা হচ্ছে, কথা হোক, দেখা যাবে, খেলা হবে রাস্তায়, হ্যাঁ খেলা হবে পাহাড়ে, তখন দেখা যাবে। আসলে বাইকের চাইতে কিন্তু বাইকার খুবই ইম্পর্টেন্ট। আমি খুবই ইমপ্রেসড যে ভাই ভিডিও করছে, তার সঙ্গে একটি 100cc বাইকে উঠেছিলাম, সে অলমোস্ট অল দ্য টাইম 90+ ছিল। আমি দেখেছি যে অনেকের হয়তো অনেক ভালো ভালো বাইক আছে, কিন্তু আসলে অতটা স্পিডে চালানোর মতো হিম্মত কিংবা বুকের পাটা থাকে না। তো একটা জিনিস মনে রাখবেন, বাইকের স্পিড আপের সময় আপনার বুঝতে হবে। আপনি যখন একটা লং ডিস্টেন্সে যাচ্ছেন, ফাঁকা রাস্তা, ওখানে আপনি 20 কিলোমিটার বেগে চালাচ্ছেন, ইউজলেস। কিন্তু অবশ্যই বাজারের মাঝখানে, যেখানে লোকালয়, যেখানে অনেক লোকজন থাকে, ওই সব জায়গাতে আপনার অবশ্যই বাইক স্লো করে চালাতে হবে, খুবই কনসার্ন থেকে। কারণ কি, অ্যাক্সিডেন্ট করলে শুধু যে আপনার ক্ষতি এমন না, আপনি যাকে অ্যাক্সিডেন্ট করবেন, মেরে দেবেন, তার কিন্তু ফ্যামিলি রয়েছে, তার ভবিষ্যৎ রয়েছে। তো এই কত কথাগুলো কিছু যে ধ্বংস হয়ে যেতে পারে। তোমার জন্য বেশি প্রযোজ্য এই কথাগুলো। না, আমাকে অনেকে অনেক ফাস্ট বাইক চালাতে দেখে, কিন্তু আসলে লোকালয়ে মানুষের মাঝে আমি এতটা ফাস্ট চালাই না। আর এই বাইক আপনারা জানেন, এই বাইকে কোনো রেডি পিকআপই নাই, ঠিক আছে। এটা এমন না যে আপনি একজনের পিছনে হঠাৎ করে আপনি লুঙ্গির ভিতর দিয়ে, মানে কি বলবো, আর যাই হোক, টুট মানে হঠাৎ করে একজনের পিছনে লাগিয়ে দিলেন, এটা সম্ভব না। রেডি পিকআপ নাই, তারপরে তোমারে খুঁজে পাওয়া যায় না, কারণটা কি? না, রেডি পিকআপ আর টপ এন্ড স্পিড দুইটা জিনিস, আলাদা জিনিস।
সম্পূর্ণ আলাদা জিনিস, এটা ক্যালকুলেট করে কোনো এক সময় বুঝিয়ে দেবো। তো বিপক্ষ থেকে দেখা যায়। তো কোথায় কোথায় আড্ডা দিতে দিতে কাজ হয়ে গেল। তুরের তেল খেয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, মা দেখা তাহলে নিপুল যাচ্ছে তোমার সঙ্গে এই সপ্তাহে এই সপ্তাহে। এই সপ্তাহ মানে কামিং উইক। হ্যাঁ কামিং উইক, ওকে ডান। সামনের সপ্তাহে, এই সপ্তাহে মানে এই সপ্তাহ তো কিন্তু শেষ। এর মানে আগামী সপ্তাহে আমার মিলিয়নে কেউ যাচ্ছে। এই সপ্তাহ তো শেষ, সামনের সপ্তাহে আগামী সপ্তাহে। মানে এ কতজনের যে কথা দিচ্ছে। না না, তার তোমরা মানে- তো এখন তার মানে কেলভিনদের সাথে তোমার কথা হয়েছে এই ব্যাপারে। না না না, সেটা কি এই ট্যুর? ক্যালেন্ডারকে এই কথা দিছিলাম না সেটা কি এই ট্যুর? ওইটা তো ছিল আমাদের ওই যে বান্দরবানের। অক্টোবরের ট্যুর। যাক, এটা আমি এখনই বাসটাকে দিয়ে দেই। প্লাগ এয়ার ফিল্টার এয়ার ফিল্টার তো দিন আছে, প্লাগ প্লাগ স্পার্কিং প্লাগ। দিয়ে দিলাম কবে ভালো। এবং স্পার্কিং প্লাগটা দেখেন যে পুরা কালো। নোংরা তেলের কারণে কি হয়ে গিয়েছে। তো স্পার্কিং প্লাগটা আমি একটু পরিষ্কার করে নিয়ে আসি। স্পার্কিং প্লাগটা প্রচন্ড গরম, কারণ এটাকে আমি চুলোয় পুড়িয়েছি, কারণ এটা পানি দিয়ে ধোয়া হয়েছে। সেটাকে যদি না পোড়ানো হয় তাহলে কিন্তু পানি থেকে ধরে স্টার্টিং এর জন্য কোনো মতেই প্রবলেম তারপরে না একটা হয়। আরেকটু বলি আমি তোমাদের, পানি না শুধু ওইটার ভিতরে যে অয়েল গুলা ঢুকছিল, হ্যাঁ। অয়েল গুলা পুড়ে গেছে, যার কারণে এখন কাজ না অয়েলগুলো পোড়া সেটা তো আছে, কিন্তু আমি কিন্তু এটাকে ভীম লিকুইড কিংবা গ্লিটার দিয়ে ধুয়েছি, যেটাকে অয়েল কাটানোর জন্য, তেল সেটা ঠিক চর্বি আছে, কাটানোর কিন্তু জন্য তোমার খুব এর ভালো সাথে কাজ আরেকটা করে। উপকার হয়েছে, ভালো হয়েছে, সেটা হয়েছে ভিতরের যে তেলগুলা ছিল পুরো ক্লিন হয়ে গেছে। এখন তোমার কাজ খুব ভালো করবে জিনিসটা। তো হোপফুলি আমরা প্রথমবার না হলেও এই যেহেতু আইডল নাটটা আমরা টিউন করি নাই, প্রবলেম হবে না। সো আই থিংক ইটস অলমোস্ট ডান। সর্বশেষ কাজ হচ্ছে গিয়ে তেল চুরি করা। শত্রু বাইক, অর্থাৎ এই বাইকের কাছাকাছি যে গিয়ারওয়ালা বাইকগুলো থাকে ওগুলো কিন্তু এগুলো শত্রু বাইক, তাদের কাছ থেকে তেল ধার করা। ইজি সিস্টেম। আমি চাইলেই এই কানেকশনটি খুলে আমি এখানে কানেক্ট করে ফেলতে পারি। কেলভিন দেখি আসলে স্বপ্ন থেকে তেল নেয় নাকি ঘুরে ফিরে এই বাজে পাম্প থেকে তেল নিয়ে আসে? কোনটা তুমি? হ্যাঁ, স্বপ্ন। স্বপ্নর থেকে ভালো হয়েছে 2 নাম্বার পাম্পটা, 1 নাম্বারের থেকে না। এই পাশে 2 নাম্বারটা, ওই 2 নাম্বারটা আমাদের এই সামনেরটা না, তারপরেরটা। ওই তো ওই যে ফায়ার সার্ভিসে পাওয়া যায় না। হ্যাঁ, এটাও আমি ওইটা যদি বাজে তেল কও তাহলে ভুল। যথেষ্ট। একবারে তো যেটা হচ্ছে গিয়ে আমাদের আইডল, মানে যেটাকে কি বলে, আইডল নাট, রাইট? আইডল নাট, আইডল নাটটি টিউন করতে হবে। সো এটা যদি বেশি উপরে ধরেন তাহলে কিন্তু তেল ওভারফ্লো হয়ে যাবে। সো ট্যাঙ্কির লেভেলে রাখতে হবে। ট্যাঙ্কের লেভেলে রাখাটা সবচেয়ে বেশি। এখন আমি আইডল নাট কন্ট্রোল করব। শব্দটা গেছে আমার এয়ার ফিল্টার
ওইভাবে পিক আপটা ধরে রাখতে হবে। ছাড়ো 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আইডল ছাড়ছো So, viewers, এই ব্যক্তি প্রমাণ আজকে আমার বাইক যখন নষ্ট ছিল সে অনেকটা দূর ঠেলেছে, যথেষ্ট স্বাস্থ্য আছে যার কারণে ব্যবহার করেছি, কিন্তু এই বাইকটা সম্পূর্ণ অকেজো ছিল এবং এর মাঝে অনেক অনেক মেকাররা আমাকে 5-5-11 থেকে 5-5-19 পর্যন্ত বোঝাতে পারতো, তবে আমি আসলে জেনে গিয়েছি এই ধরনের প্রবলেম এই বাইকে অ্যাবসলিউটলি কার্বোরেটর থেকে হয়। সো অন্য কোনো দিকে ট্রাই না করে অফকোর্স প্রথমে কার্বোরেটরটা ক্লিন করে দেখবেন, হোপফুলি ঠিক হয়ে যাবে। কারণ আমরা বিভিন্ন জায়গাতে যাওয়ার প্রয়োজন হয় এবং আমরা অপরিচিত কোনো পাম্প থেকে যখন তেল নেই তখনই এই ধরনের সমস্যা হয়। আমি যেটা করি যে একটা অপরিচিত জায়গায় গেলেও একজন বাইকারকে জিজ্ঞাসা করি, ভাই আপনি কি স্থানীয় বাইকার, আপনি কি এখানকার বাইকার, তো এইখানের পাম্পটা কোনটা ভালো, তো তখন ওরা কিন্তু বলে দেয় যে ওই পাম্পটা ভালো। এই ছোট্টখাটো একটু বুদ্ধি খাটিয়ে চলবেন, কারণ কি আপনি যদি কক্সবাজার যেতে থাকেন, ফর এক্সাম্পল আমি যদি কক্সবাজার যেতে থাকি আর এই অবস্থাতে ভেজাল তেল ভরে আমার এই ধরনের অবস্থা হয়, তাহলে কিন্তু আমার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা শেষ। তো আমি চেষ্টা করব এই সব যন্ত্রপাতি যেগুলো লাগলো আমার এটা করতে, সেই সব যন্ত্রপাতি আমার ট্যুরের প্যাকেজের মধ্যে নিয়ে যাওয়া। সো আপ টু দিস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং। আর লাইকস এবং কমেন্টস করলে, পজিটিভ হোক নেগেটিভ হোক, করেন, কমেন্টস করেন, ভালো লাগে এসব কাজ করতে, কারণ কাজের ফাঁকে অনেক ব্যস্ততার মাঝে এইসব করি। সো এনিওয়েজ, এখন আমি পাম্পে যাব তেল নিতে। থ্যাংক ইউ।